কি অবস্থা সবার? দেখো, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম হচ্ছে ইতিহাস নিয়ে। আজকে হচ্ছে ইতিহাসের চতুর্থ এবং প্রথম পত্রে, ইতিহাসের প্রথম পত্রের চতুর্থ এবং পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। আচ্ছা, তার আগে একটু দেখি সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কে কে আছে লাইভে একটু কমেন্ট করো তো। আচ্ছা, লাইভে কে কে আছে একটু কমেন্ট করো। আচ্ছা, দেখো আমরা শুরু করি। দেখো, আমাদের চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কি পাকিস্তান আমলে বাংলা ভাষা আন্দোলন এবং কি এর গতি প্রকৃতি, অর্থাৎ 1952 সালে যে ভাষা আন্দোলন আছে সেই ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, সেটি কেন হলো এবং কি এর পেছনে কারণগুলো কি ছিল, এর ফলাফল কি হয়েছিল, সেই বিষয়গুলো নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তো দেখো আমরা শুরু করি। দেখো, এই অধ্যায় থেকে আমরা যে মূল বিষয়গুলো যে পাবো, যে শব্দগুলো আসবে সেটাগুলো কি কি। দেখো, যুক্ত ফ্রন্ট আসবে, ভাষা আন্দোলন, তারপর কি রাষ্ট্রভাষা বাংলা, তমুদিন মজলিস, শহীদ মিনার এবং কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই বিষয়গুলো মূলত কি এখানে আসবে। তো দেখো, বাংলাদেশের স্বাধীনতার কি ইতিহাসে প্রথম মাইল ফলক কি ভাষা আন্দোলন। তাহলে বাংলাদেশে যে স্বাধীনতা হলো 1971 সালের যে স্বাধীনতা এসেছিল, তার আগে যে একটা প্রেক্ষাপট ছিল, সেটা মূল প্রেক্ষাপটটা কি ছিল, এই 52 ভাষা আন্দোলন। তাহলে এই 52 ভাষা আন্দোলনের মাধ্যমেই শুরু হয়েছিল কি এই 71-এর মুক্তিযুদ্ধের স্বাধীনতার কি একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল বা একটা পথ তৈরি হয়েছিল। তো দেখো কি ভাষা আন্দোলনের মাধ্যমে কি বাংলা মানুষ কি তাদের আত্মপরিচয়কে উদ্ঘাটনের প্রথম পাঠ গ্রহণ করে। তাহলে দেখো, পূর্ব বাংলার মানুষকে মোহাম্মদ আলী জিন্নাহরকে দ্বিজাতি তত্ত্বের মাধ্যমে কি প্রভাবিত হয়ে কি ধর্মভিত্তিক জাতীয়তাবাদের দিকে একটা প্রভাব ফেলেছিল এবং কি 1947 সালে যখন কি হলো, ভারত এবং পাকিস্তান নামে কি দুইটা রাষ্ট্র তৈরি হয়ে গেল, তখন কি পাকিস্তানের সঙ্গে যুক্ত কে ছিল, এই পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমানে বাংলাদেশ তখন তৎকালীন কি ছিল, পূর্ব পাকিস্তান ছিল, এবং কি বর্তমানে যে পাকিস্তান আছে সেটা ছিল পশ্চিম পাকিস্তান। তোমরা এই বিষয়গুলো আগে থেকে পড়েছো এবং কি বিগত ক্লাসে এই বিষয়গুলো তোমরা পড়েছো। দেখো, আজকে শুধু তোমাদের সাথে বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে কি তোমাদের এমসিকিউ আসার সম্ভাবনা আছে এবং কি তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে। তাহলে দেখো, পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থা, তাহলে তৎকালীন সময়ে পূর্ব বাংলার অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেই বিষয়গুলো একটু আলোচনা করতে হবে এবং কি মূলত কিন্তু এই অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতেই কিন্তু এই 52 ভাষা আন্দোলন হয়েছে এবং কি 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। তাহলে দেখো, সে সময় কি ছিল, এই পশ্চিম পাকিস্তানের কি করলো, এই পূর্ব পাকিস্তানের সাথে কি করলো, একটা বৈষম্য তৈরি করলো। তারা অর্থনৈতিকভাবে বৈষম্য শুরু করেছিল সর্বপ্রথম, এর পাশাপাশি কি সাংস্কৃতিক, সামাজিক এবং কি রাজনৈতিক একটা বৈষম্য তৈরি করে। এবং কি সেখানে দেখা যাচ্ছিল কি যে পাকিস্তানের যে প্রশাসনিক ব্যবস্থা ছিল কিংবা যে পাকিস্তানের যে তৎকালীন যে চাকুরির যে অবস্থাটা ছিল, সেখানে এই পূর্ব পাকিস্তানের লোকজনকে কি তারা সুযোগ দিত না। তারা কি করত, শুধু পশ্চিম পাকিস্তানের লোকদেরকে বেশি সুযোগ সুবিধা প্রদান করত। এবং এই পূর্ব পাকিস্তানের জন্য যে রাজস্ব যে একটা বরাদ্দ ছিল, সে বরাদ্দের জাস্ট কি সামান্য একটু অংশ কি দিত, এই পূর্ব পাকিস্তানে দিত। এবং অন্যদিকে দেখা যেত কি যে এই পূর্ব পাকিস্তান থেকে যে পরিমাণের সম্পদ বা যে পরিমাণে অর্থ উপার্জন হতো, তার কি সিংহভাগ চলে যেত পশ্চিম পাকিস্তানে, শুধু সামান্য কিছু অংশ থাকতো কি পূর্ব পাকিস্তানের লোকদের জন্য থাকতো। তাহলে এই ছিল অবস্থা, মানে তখনকার সময় কি যে পশ্চিম পাকিস্তানরা কি করতো, এই পূর্ব পাকিস্তানের মানুষের উপর জোর জুলুম অত্যাচার এবং কি তাদের উপরে একটা অমানবিক অবস্থা তৈরি করেছিল। সেই প্রেক্ষাপটে কি ভাষা আন্দোলন শুরু হয় এবং কি পরবর্তীতে 71-এ কি মুক্তিযুদ্ধ হয়েছিল। তাহলে কি সেই সময় কি ছিল, একটা কৃষিভিত্তিক গ্রামীণ ব্যবস্থা ছিল এবং কি কাঠামোর মধ্যে দিয়ে কি একটা দেশ গড়ে ওঠে এবং কি কলকাতা কেন্দ্রিক কি জমিদার এবং কি তাদের নায়েব গোমস্তাদের দ্বারা কি শোষিত হয়েছিল কি যুগের পর যুগ। তাহলে দেখো, 47 থেকে 55 সময়কালে কি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যে অর্থ ব্যয় করে কি তার 90% কি ব্যয় হতো কোথায়,
পশ্চিম পাকিস্তানে, যে কথাটা আমি বললাম। তাহলে তৎকালীন 47 থেকে 55 সালের যে রাজস্ব ব্যয় ছিল তার কি 90% কোথায় ছিল? 90% ব্যয় হতো শুধু পশ্চিম পাকিস্তান, আর বাকি 10% ব্যয় হতো পূর্ব পাকিস্তানের লোকদের জন্য। তাহলে এখানে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে কি একটা বৈষম্য তৈরি হয়েছিল, যার ফলে কি 47 থেকে এবং 66 পর্যন্ত ইতিহাসে পরিচালনাগুলো দেখা যাবে কি যে এই অসমতা দিন দিন কি বেড়েই চলেছিল। পাকিস্তানের এই দুই অংশের মধ্যকার কি অসমতার পেছনে কারণটা কি ছিল? পরিকল্পিত একটা কারণ ছিল। তাহলে তারা পরিকল্পনা মাফিক এই কাজগুলো করতো। তাহলে দেখো এখানে একটি পরিসংখ্যান দেওয়া আছে, এই পরিসংখ্যানটা দেখলে বুঝতে পারবো যে কই পরিমাণে বৈষম্য ছিল তৎকালীন সময়ে। তো দেখো পাকিস্তানের বৈদেশিক অর্থনৈতিক সাহায্যের ব্যবহার 47 থেকে 90। তাহলে দেখো প্রকল্পের ঋণ ছিল, দেখো পূর্ব পাকিস্তানের জন্য কত 417, অন্যদিকে কত পশ্চিম পাকিস্তানে 608, আর কেন্দ্রে ছিল কত 108। তাহলে এইভাবে দেখো প্রত্যেকটা জিনিসে কত পরিমাণে বৈষম্য তারা করেছিল। তাহলে বুঝতে পারছো যে এই বৈষম্যটা কি এই পূর্ব পাকিস্তানের যে মানুষজন ছিল, অর্থাৎ বর্তমান যারা বাংলাদেশি বা বাংলাদেশের বর্তমান যারা বাংলাদেশ, তাহলে এই অঞ্চলের মানুষজন কি এই বিষয়গুলো মেনে নিতে পারেনি, পরে কি তারা আন্দোলনমুখী হয়ে যায় এবং কি তাদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব তৈরি হয়েছিল। আচ্ছা, তাহসিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো আমদানি রপ্তানি এবং কি হচ্ছিল যে আমদানি রপ্তানি এবং কি অভ্যন্তরীণ বাণিজ্যের বৈষম্য, এই জিনিসগুলো কি করেছিল, তৈরি হয়েছিল। 50 এবং কি 60 দশকে পূর্ব পাকিস্তানের রপ্তানি আয় কি পশ্চিম পাকিস্তানের তুলনায় কি বেশি ছিল। তাহলে আমি যে কথা বললাম যে তৎকালীন সময় কি ছিল, পূর্ব পাকিস্তানের যে রপ্তানি আয় ছিল সেটা কি পশ্চিম পাকিস্তানের তুলনায় অনেক বেশি ছিল। কারণ কি এই পূর্ব পাকিস্তানের যে জমিগুলো ছিল কিংবা এই দেশের যে ভূ প্রকৃতি ছিল সেটা কি ফসল উৎপাদনের জন্য কিংবা কোনো কিছু তৈরির জন্য কি একটা অনুকূল পরিবেশ ছিল, যার ফলে কি এদেশে প্রচুর পরিমাণে সম্পদ উৎপন্ন হতো এবং সেই সম্পদ কি বিদেশে রপ্তানি করা হতো। সেই রপ্তানির সিংহভাগ চলে যেত আবার কোথায়, সেটা চলে যেত পশ্চিম পাকিস্তানে, পূর্ব পাকিস্তানের জন্য শুধু সামান্য কিছু অংশ থাকতো। তাহলে এই ছিল কি, এই হচ্ছে তখনকার অবস্থা। তাহলে দেখো রপ্তানি এবং আমদানি খাতে আয় এবং কি তাতে পূর্ব পাকিস্তানের অংশ 51 থেকে 60। তাহলে ব্যবস্থাটা দেখো এখানে কি একটা অবস্থা তৈরি হচ্ছে। দেখো 51 থেকে 52 কত, দেখো পাকিস্তান কি মিলিয়ন রুপিতে কত 2009, পশ্চিম পাকিস্তানে কত 922, আর সেখানে পূর্ব পাকিস্তানে কত ছিল 1087, কত শতাংশ, পাকিস্তানের অংশ 54.11%, আর পাকিস্তানে কত 2237%। তাহলে দেখো আমদানির ক্ষেত্রে দেখো কতটা পরিমাণে বৈষম্য আর রপ্তানিতে কতটা বৈষম্য। এই পরিসংখ্যানগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। এই পরিসংখ্যানগুলো তোমাদের মুখস্থ করার প্রয়োজন নেই, এখান থেকে কোনো প্রশ্ন আসে না, অযথা মাথা নষ্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট শুধু নিজেদের জানার জন্য একটু বিষয়গুলো পড়তে হবে। তাহলে এই ছিল অর্থনৈতিক অবস্থা। এখন হচ্ছে কি পূর্ব বাংলার শাসনতান্ত্রিক অবস্থা, তখনকার শাসনতান্ত্রিক যে একটা অবস্থা ছিল সেটা কেমন ছিল। তাহলে দেখো পাকিস্তানের জন্মলগ্ন কি যে সুশৃঙ্খল আমলাতন্ত্র লাভ করে তা থেকে বাঙালির উপস্থিতি কি খুবই নগণ্য ছিল। তার মানে কি বাঙালিরা তখনকার শাসনতন্ত্রে কি সেরকম একটা অবস্থানে যেতে পারতো না, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হতো না পশ্চিম পাকিস্তান কর্তৃক। ব্রিটিশ আমলে কি এই আমলাগণে কি আমলা গোষ্ঠীর শাসনের কি কেন্দ্রবিন্দু ছিল। পাকিস্তান আমলের কি শুরু থেকে এরা কি পাকিস্তানের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করত। তো দেখো 1947 সালের কি 15 জন প্রাদেশিক সিভিল সার্ভিস কি সদস্যকে পাকিস্তান সিভিল সার্ভিসের কি আত্মীকরণ করা হয় এবং কি তার মাত্র 4 জন ছিল কি বাঙালি। তাহলে দেখো 15 জনের মধ্যে কতজন, মাত্র 4 জন বাঙালি ছিল। তাহলে দেখো বাকি 11 জন ছিল কোথায়, পশ্চিম পাকিস্তানের। তাহলে বুঝতে পারছো যে সেই শাসনতান্ত্রিক ব্যবস্থাতেও কতটা বৈষম্য হয় তখনকার সময়। তাছাড়া কি দেখো 1956 সাল পর্যন্ত কি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে কি সাংবিধানিকভাবে স্বীকৃতি না দেওয়ার কি এ বছরগুলো থেকে বাঙালিরা কোনো সরকারি চাকরিতে কি সুবিধা করতে পারেনি। তাহলে 52তে যখন ভাষা আন্দোলন হলো সেই আন্দোলনে কি বাঙালিরা যখন জয়লাভ করলো, তবুও দেখো 1956 সালে যে কি হলো, এটাকে একটা সাংবিধানিক ভাষা বা রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিল। এই 56 সালের পূর্ব পর্যন্ত কি হয়েছে, এই তৎকালীন বাঙালিরা কি করতো, সেই দেশের বা সেই সময়কার কি চাকরিগুলোতে তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারতো না, কিংবা তখনকার চাকরিগুলোতে কি তারা গ্রহণ করতে বা সেখানে তারা চাকরিতে জয়েন করতে পারতো না। কারণ কি তখনও সেখানকার ভাষা কি ছিল উর্দু, আর বাঙালিরা কি উর্দুতে ততটা এক্সপার্ট ছিল না, এজন্য কি তারা সমস্যার সম্মুখীন হয়েছিল। তো দেখো 56 সালের পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের কত 42,000 কর্মকর্তা কর্মচারীর মধ্যে পূর্ব পাকিস্তানের সংখ্যা কত ছিল, মাত্র 2,900 জন।
তাহলে বুঝতে পারছো যে কতটা বৈষম্য হয়েছিল। ঠিক একইভাবে কি প্রত্যেকটা সেক্টরে দেখো কত বৈষম্য ছিল, দেখো প্রতিটা সালে বা প্রতিটা সেক্টরে দেখো কি পরিমাণে তাদেরকে একটা বৈষম্যের শিকার করা হয়েছিল। তাহলে দেখো এখন ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিত কি বিষয়গুলো কি বলা হচ্ছে। তো পাকিস্তান রাষ্ট্রভাষা কি হবে এ নিয়ে কি মতবিরোধ শুরু হয় কত 1947 সাল থেকে। তাহলে 1947 সালে কত 18 মে কি হলো মজলিসে ইত্তেহাদুল মসজিদে কি হলো মজলিসে ইত্তেহাদুল, এই জিনিসটা একটু ইন্ডিকেট করে রাখো। মসজিদে কি মজলিসে ইত্তেহাদুল কত তারিখে 1947 সালে 18 মে, তারিখ এবং সাল এবং নামগুলো সংস্থার নামগুলো মনে রাখতে হবে। তাহলে 1947 সালে কত 18 মে মজলিসে ইত্তেহাদুলকে মুসলিমদের উদ্যোগে কি হয়েছিল হায়দ্রাবাদে অনুষ্ঠিত উর্দু সম্মেলন। তাহলে উর্দু সম্মেলন হয়েছিল, যুক্তপ্রদেশ কি মুসলিম লীগ নেতারা পাকিস্তানের কি করেছিল রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা করেছিল। তাহলে এই যে যখন তারা পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি উর্দু, এই বিষয়টা যখন ঘোষণা করলো তখনই কিন্তু আসল সমস্যাটা তৈরি হয়েছিল। তখন কি করলো বাঙালিরা সেই বিষয়টা মেনে নেয়নি। তারা কি করলো তখন কি বললো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার প্রবন্ধে কি বললেন যে যদি বিদেশি ভাষা বলিয়া কি ইংরেজি ভাষা পরিত্যক্ত হয় তাকে কি বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বরূপকে গ্রহণ না করার কোনো যুক্তি নাই। যদি কি বাংলা ভাষার অতিরিক্ত কোনো দ্বিতীয় ভাষা গ্রহণ করতে হয় তবে কি উর্দু ভাষার কি দাবি বিবেচনা করা উচিত। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলল যদি রাষ্ট্রভাষা হিসেবে কোনো ভাষাকে স্বীকৃতি দিতেই হয় তাহলে কি করতে হবে বাংলাকে দিতে হবে, এবং পরবর্তীতে বাংলার পরে যদি কোনো ভাষা আসে তাহলে সেটাকে কি করতে হবে উর্দু হিসেবে ধরতে হবে। কারণ কি তৎকালীন পাকিস্তানে কি প্রায় 56% মানুষের মুখের ভাষা কি ছিল বাংলা ছিল। তাহলে এজন্য কি বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তারা দাবি উত্থাপন করলো। এর ফলে কি হচ্ছে দেখো 1947 সালে কি হলো যতক্ষণ কি অধ্যাপক আবুল কাশেম এবং কি নুরুল হক ভুইয়ার নেতৃত্বে কি হলো বুদ্ধিজীবী প্রতিষ্ঠা কি 1947 সালের 1 সেপ্টেম্বর, এই সাল এবং তারিখটা এই জিনিসটা একটু মনে রাখবে, এটা কিন্তু প্রতি বছর আসে প্রশ্নে যে 1947 সালে কত 1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস নামে কি করলো একটা সংগঠন গঠন করলো। এটা কি ছিল এটা একটা সাংস্কৃতিক সংগঠন ছিল। আর এই তমুদ্দিন মজলিস ছিল কি রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম একটা সংগঠন। তাহলে 1947 সালে কত 1 সেপ্টেম্বর তমুদ্দিন মজলিস গঠন করা হয়। এর প্রধান কে ছিল, এর প্রধান হচ্ছে অধ্যাপক আবুল কাশেম এবং তার 2 জন সহকারী ছিল। এবং কি এই সংগঠন কি 1947 সালে কি 15 সেপ্টেম্বর কি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অধ্যাপক কাজী মোতাহার হোসেন এবং কি বিশিষ্ট সাহিত্যিক এবং রাজনীতিবিদ আবুল মনসুর আহমেদ এবং কি অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কয়টি 3টি প্রবন্ধ নিয়ে কি করলো পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু শীর্ষক একটা পুস্তিকা প্রকাশ করে। তাহলে এই যে লাইনটা আছে যে পাকিস্তানের বাংলা কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু যে শীর্ষক একটা পুস্তিকা প্রকাশ করা হয়, এটি কয়টি প্রবন্ধ নিয়ে লেখা হয়েছিল তাহলে এবং তারা কে কে ছিল। তাহলে তারা কে কে ছিল অধ্যাপক কাজী মোতাহার হোসেন, তারপরে কি বিশিষ্ট সাহিত্যিক ও রাজনীতিবিদ কি আবুল মনসুর আহমেদ এবং অধ্যাপক আবুল কাশেম, এই 3জন মিলে কি গেলো 3টা প্রবন্ধ রচনা করলো এবং কি তার পরিপ্রেক্ষিতে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দুকে একটা পুস্তিকা প্রকাশ করা হয়। পুস্তিকাটাতে কি বাংলা পাকিস্তানকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে কি করার আহ্বান জানানো হয়। তাহলে এই হচ্ছে তখনকার কি তমুদ্দিন মজলিসের ইতিহাস। তখন কি করলো এর প্রতিবাদে কি যখন কি এবছর ডিসেম্বরে কি মাসে করাচিতে অনুষ্ঠিত সরকারি শিক্ষা সম্মেলনে কি উর্দুকে পাকিস্তানে কি রাষ্ট্রভাষা করার একটা সিদ্ধান্ত গৃহীত হয়। এই সিদ্ধান্ত দেওয়ার ফলে কি করলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করলো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কি করলো 6 ডিসেম্বর তমুদ্দিন মজলিসকে কি করলো সেক্রেটারি অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে কি করলো অনুষ্ঠিত এক ছাত্র সভায় কি বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব গ্রহণ করা হয়। এবং কি ডিসেম্বর মাসে কি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ডিসেম্বর মাসে কি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ প্রশ্ন আসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে 1947 সালে। তাহলে 1947 সালে কি এই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ডিসেম্বর মাসে। এই সংগঠনের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় সচিবালয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কি মিছিল এবং কি সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। এই পরিস্থিতি থেকে পাকিস্তান কত 144 ধারা জারি করে। তাহলে এই পরিপ্রেক্ষিতে কি করলো পাকিস্তান সরকার 144 ধারা জারি করলো। এবং কি হচ্ছে পরে দেখো তারা তৎকালীন কি ধীরেন্দ্রনাথ দত্ত পূর্ব বাংলা গণপরিষদের কি ছিল তিনি একজন লোক ছিলেন যে কিনা কি সর্বপ্রথম
এই ধীরেন্দ্রনাথ দত্ত কি ছিল? তিনি পূর্ব বাংলার গণপরিষদের সদস্য ছিলেন। তিনি গণপরিষদের সদস্য ছিলেন। আর যিনি সর্বপ্রথম কি, তিনি একমাত্র ব্যক্তি যিনি কি করলেন, পাকিস্তানের গণপরিষদে উত্থাপন করেছিলেন যে কি বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক। তিনি কি করেন? দেখো, বাংলাদেশের ভাষা আন্দোলনের কি ইতিহাসে ধীরেন্দ্রনাথ দত্তকে একজন উজ্জ্বল নাম। তিনি কি প্রথম বাংলা ভাষার কি পক্ষের লড়াই সূত্রপাত করেন। কি করলেন তিনি? 1948 সালে কত 23শে ফেব্রুয়ারি, এই জিনিসটা মনে রাখো, 1948 সালে 23শে ফেব্রুয়ারি কি পাকিস্তানের গণপরিষদে ইংরেজি এবং কি উর্দুর পাশাপাশি সদস্যদেরকে বাংলায় বক্তৃতা প্রদান এবং কি সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারের জন্য কি তিনি একটি সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন। তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত কি করলেন? 1948 সালে 23শে ফেব্রুয়ারি কি করলো? 23শে ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে কি ইংরেজি এবং উর্দুর পাশাপাশি কি বাংলা ভাষাকে ব্যবহারের জন্য কি তিনি একটা সংশোধনী প্রস্তাব করেন এবং কি তিনি বাংলাকে সংখ্যাগরিষ্ঠ ভাষা হিসেবে কি উল্লেখ করে এটিকে কি রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবি করেন। তাহলে তিনি কি সর্বপ্রথম এই রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার একটা দাবি উত্থাপন করেছিলেন। তাহলে এরপরে দেখো 48-এর রাজপথ এবং কি গণমানুষ এবং ছাত্র সমাজের ভূমিকা। তাহলে দেখো প্রথম পর্যায়ে কি হচ্ছিল 47 থেকে 48 সাল, অর্থাৎ এই কি ভাষা আন্দোলনকে দুটি পর্যায়ে বিভক্ত করা হয়। প্রথম পর্যায়ে কি 47 থেকে 48 সাল, এই সময় কি ভাষার প্রশ্ন আর কি বিতর্কের মধ্যে না থেকে কি প্রতিবাদ বিক্ষোভে পরিণত হয়। পাকিস্তানের প্রথম গভর্নর কি জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে এটা মনে রাখো, পাকিস্তানের প্রথম গভর্নর, তাহলে প্রথম গভর্নরের নাম কি ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ। জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন কি পাকিস্তানের প্রথম গভর্নর। প্রশ্ন আসে কিন্তু এটা এমসিকিউ তে আসে। তাহলে তিনি কি করলেন? ঢাকা আগমন করলেন এবং কি ভাষার প্রশ্নে তার বক্তব্য কি ছিল? তীব্র প্রতিবাদের পর্যায়ে মুখ্য হয়। তিনি কি করলেন? পাকিস্তান প্রতিষ্ঠিত হলে কি পাকিস্তানের নতুন রাজধানী কি করাচিতে 1947 সালের কি ডিসেম্বর মাসে কি কেন্দ্রীয় শিক্ষা সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে তিনি কি করলেন? যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার একটা প্রস্তাব উত্থাপন করেন এই মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে তিনি যখন কি করলেন, আবার পরবর্তীতে কি হলো? 1948 সালে কত 26শে ফেব্রুয়ারি কি ছাত্র ধর্মঘট পালিত হয় এবং কি পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওই দিন ছাত্ররা ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে কি করলো? মিছিল বের করে। তারপরে কত 11ই মার্চ কি হচ্ছে? 11ই মার্চ ঢাকায় একটা বিক্ষোভ এবং ধর্মঘট পালিত হয় এবং কি 13ই মার্চ সম্পূর্ণ কি সকল ঢাকা সহ কি সকল শিক্ষা প্রতিষ্ঠানে কি ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে কি স্বতঃস্ফূর্ত ধর্মঘট এবং ধর্মঘটও পালিত হয়। তাহলে এই যখনই কি জিন্নার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে। তাহলে তারিখ দুইটা মনে রাখো, একটা কত 11ই মার্চ, একটা হচ্ছে 11ই মার্চ, আরেকটা কত 13ই মার্চ। এই তারিখ দুইটা মনে রাখতে হবে। এরপর কি হলো? 15ই মার্চ কি হচ্ছে? পূর্ব বাংলার কি প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। তাহলে প্রথম মুখ্যমন্ত্রী পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? খাজা নাজিমুদ্দিন। এটা মনে রাখো, পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? খাজা নাজিমুদ্দিন। তিনি কি করলেন? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মধ্যে কত 8 দফা একটা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে কি খাজা নাজিমুদ্দিন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার একটা গণপরিষদে কি প্রস্তাব উত্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কি করেছিল? পরে 144 ধারা প্রত্যাহার কি প্রভৃতি দাবি মেনে নেওয়া হয়। এরপর কি হচ্ছে? 1948 সালের কত মার্চ মাসে কি মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় সফরে আবার আসলো। তাহলে 48 সালের মার্চ মাসে তিনি আবার ঢাকা আসলেন এবং কত 21শে মার্চ কোথায়? রেসকোর্স ময়দানে তিনি কি করলেন? রেসকোর্স ময়দানে এবং কি 24শে মার্চ কার্জন হলে, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সমাবর্তন অনুষ্ঠিত কি হলো? তিনি ঘোষণা করলেন যে উর্দু কি হবে? শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, অর্থাৎ উর্দু এবং উর্দু হবে কি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে কি হয়েছিল? সকলের নানা প্রতিধ্বনি উচ্চারিত করেছিল। তাহলে দেখো তৎকালীন সময়ে যে কত বাংলা ভাষা দেখো কত জন ছিল? 56.40%। অর্থাৎ সেখানে উর্দু কত ছিল? মাত্র 3.27%। তাহলে এই যে এই দুইটা তথ্য একটু ইন্ডিকেট করে রাখো। এটা অ্যাডমিশনও আসে, প্লাস তোমাদের ফাইনাল পরীক্ষাতেও আসবে যে তৎকালীন সময়ে বাংলা ভাষা বা বাংলা ভাষার কত শতাংশ ছিল। তাহলে কত হবে? 56.40%। আর প্রশ্ন আসে যে তৎকালীন সময়ে উর্দু ভাষা প্রচলিত ছিল কত শতাংশ মানুষের মধ্যে। তাহলে কত হবে? 3.27% মানুষের মধ্যে ছিল। তাহলে এই দুইটা জিনিস তোমরা লিখে রাখো। তারপরে কত 1948 সালে যখন 11 সেপ্টেম্বর যখন গভর্নর কি মোহাম্মদ আলী জিন্নাহ কি মৃত্যুবরণ হলো, তিনি কি করলেন? খাজা নাজিমুদ্দিন কি পাকিস্তানের কি গভর্নর হিসেবে
নিযুক্ত হলেন, তিনি কি করলেন তখন কি করলো 1949 সালের কত 1949 সালের মার্চ মাসে কি পাকিস্তানের ভবিষ্যৎ সংবিধানের কি মৌলিক বিষয় নিয়ে কি একটা রিপোর্ট তৈরির উদ্দেশ্যে কত 24 সদস্যের একটা কমিটি করা হয়, যা কি মূলনীতি কমিটি নামে পরিচিত। তাহলে প্রশ্ন যদি আসে মূলনীতি কমিটির সদস্য কত ছিল, মাত্র 24 জন। তাহলে প্রশ্ন আসবে যে মূলনীতি কমিটির সদস্য কত, 24 জন। তাহলে মূলনীতি কমিটির সদস্য হচ্ছে 24 জন। এবং কি মৌলভী তাজ কি তমিজউদ্দিন খানের সভাপতি এবং কি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান সহ কি সভাপতি নিযুক্ত হন। তাহলে সভাপতি কি ছিল, মৌলভী তমিজউদ্দিন খান এর সভাপতি এবং কি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কি সহ সভাপতি নিযুক্ত হন এই মূলনীতি কমিটির। এবং কি 1950 সালের কত 27 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কি লিয়াকত আলী খান গণপরিষদ থেকে মূলনীতি কমিটির প্রথম বা কি অন্তর্বর্তীকালীন কি একটা রিপোর্ট পেশ করে। তারপর কি হচ্ছে যে 1952 সালে কি হলো দেখো, 1952 সালে কত 26শে জানুয়ারি, তো এই যে 26শে জানুয়ারি 1952 সালে 26শে জানুয়ারি কি ছাত্র সমাজের সঙ্গে কি স্বাক্ষরিত চুক্তি ভঙ্গ করে কি পল্টন ময়দানে ভাষণে তিনি কি করলেন, আবার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কথা ঘোষণা করেন। এর প্রতিবাদে কি হচ্ছে 52 সালে কত 31শে জানুয়ারি কাজী গোলাম মাহবুব, এই যে নামটা মনে রাখো, কাজী গোলাম মাহবুব, তিনি কি করলেন আহ্বায়ক করে কি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এই যে একটা জিনিস সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, প্রশ্ন আসে যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত সালে গঠিত হয়, 1952 সালের 31শে জানুয়ারি তারিখটা আসে যে কত তারিখে গঠিত হয়। তাহলে 1952 সালের 31শে জানুয়ারি। এটা হচ্ছে কি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ বা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা মনে রাখতে হবে। 4 ফেব্রুয়ারি কি করলো হরতাল পালিত হয় এবং কি সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কি ছাত্র সমাবেশে কি ঠিক করা হয় যে 11 এবং কত 13ই ফেব্রুয়ারি কি করবে পতাকা দিবস পালন করা হবে এবং কি 21শে ফেব্রুয়ারি কি ছাত্র জনতার কি প্রাদেশিক পরিষদে কি ভবনে কি বাংলাদেশকে কি করবে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি পেশ করবে। এদিকে কি হচ্ছে 1952 সালে কত 16 ফেব্রুয়ারি কি কারাগারে বন্দী অবস্থায় কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন মহিউদ্দিন আহমেদকে কি করলেন রাষ্ট্রভাষা বাংলা এবং কি রাজবন্দীদের মুক্তি দাবি থেকে আমরণ অনশন শুরু করেন। যেটা কি যেই গল্পটা তোমরা বাংলা বাংলা বইতে পড়েছো কি 52 দিনগুলি গল্পে কিন্তু এই বিষয়গুলো উল্লেখ করা আছে। তাহলে কি হচ্ছে যে প্রধানমন্ত্রী নুরুল আমিন কি করলো 21শে ফেব্রুয়ারি কি করলো ঢাকায় 144 ধারা জারি করলেন এবং কি করলো ছাত্র সমাজ 144 ধারা ভঙ্গ করে কি মিছিল বের করলো এবং কি সেই মিছিলে পুলিশের গুলি চালায়। সে গুলিতে নিহত হলো কে সালাম রফিক বরকত সহ আরো নাম না জানা অনেকে কি হয়েছিল নিহত হয়েছিল। তাহলে সেখানে কি সালাম বরকত রফিক জব্বার এবং কি শ্রমিক আউয়াল সহ কি আরো বেশ কয়েকজন নাম না জানা কি নিহত হয়। তাহলে সেই ভাষা আন্দোলন কি শহীদদের কিছু পরিচয় এখানে আছে। তাহলে দেখো এখান থেকে বেশ কিছু একটু তথ্য নিতে হবে আমাদের, সেটা কি যে রফিক উদ্দিনের বাসা কথা ছিল মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার পারিল গ্রামে। তিনি কি ছিলেন পশ্চিম পাকিস্তানে কি তিনি ছিলেন পূর্ব পাকিস্তানে কি ভাষা আন্দোলনের প্রথম শহীদ। তাহলে এই যে জিনিসটা দাগায় রাখো যে প্রথম শহীদ, তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদকে রফিক উদ্দিন। তাহলে রফিক উদ্দিন হচ্ছে কি ভাষা আন্দোলনের প্রথম শহীদ। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে কি ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে কি রফিক উদ্দিন। তিনি কি 1947 সালে কি দেশভাগের পরে কি করেছিলেন, রফিক উদ্দিন কি পিতা ঢাকা চলে আসেন এবং তিনি কি এখানে বাউরবাজারে আকমল খাঁ রোডে কি পারিল প্রিন্টিং প্রেসে কি ছাপাখানা চালু করেন। দেখো 1952 সালে কি হয়েছিল 1952 সালে তিনি কি জগন্নাথ কলেজের কি ছাত্র ছিলেন। তাহলে রফিক উদ্দিন কি 52 সালে তিনি জগন্নাথ কলেজের একজন ছাত্র ছিলেন। তার পিতার নাম ছিল কি আব্দুল লতিফ এবং কি মাতার নাম হচ্ছে রাফিজা খাতুন। এই যে পিতার নাম আর মাতার নামটা একটু মনে রাখিও। আর পিতা আব্দুল লতিফ কি ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে 52 সালে ঘটনার সময় রফিকের বয়স কত ছিল 26 বছর। এই তথ্যটা একটু দাগায় রাখো যে প্রশ্ন আসে যে কি 52 সালের রফিক উদ্দিনের বয়স কত ছিল 26 বছর বয়স ছিল 52তে। ভাষা আন্দোলনের সময় তার বয়স ছিল কত 26 বছর।
তারপর কি হচ্ছে কি হচ্ছিল, ছাত্ররা বিশ্ববিদ্যালয় যখন কি ঢাকা মেডিকেল কলেজ ব্যারাকে যখন আশ্রয় নেওয়ার সময় কি তার সঙ্গে রফিক ছিল, গুলিতে কি তার মাথার খুলি উড়ে যায়, মাটিতে লুটিয়ে পড়ে, তখন কি মারা যান। মেডিকেল হোস্টেলে কি 17 নম্বর রুমের কি পূর্ব দিকে তার লাশ পড়েছিল। তাহলে কি মহান ভাষা আন্দোলন ত্যাগের জন্য কি 2000 সালে কি তাকে 21শে পদক মরণোত্তর প্রদান করা হয়েছিল। তাহলে ভাষা শহীদ রফিক ভবন নামে কি একটা ভবন করা হয়েছে কোথায়, তার গ্রামের নাম পরিবর্তন করে নগর করে রাখা, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি ভবনের নাম করা হয় কি ভাষা শহীদ রফিক ভবন। এটা কোথায় পাবা, তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পারবা। তারপরে এরপর হচ্ছে কি শহীদ আবুল বরকত। তাহলে কি ছিল, আবুল বরকত পিতার নাম কি ছিল, তিনি কি মুর্শিদাবাদের ভারতপুরে বাবালা গ্রামে জন্মগ্রহণ করেন, এবং কি শহীদ বরকত কি ভরতপুরের কি বাবালা গ্রামে কি তালিপুর হাই স্কুল থেকে কত 1945 সালে ম্যাট্রিক, এবং কি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে 47 সালে আইএ পাশ করে। আর বরকতের পিতার নাম কি ছিল, মরহুম শামসুজ্জামান, মাতার নাম হাসিনা বিবি ছিল। তিনি কি 1948 সালে কি পাকিস্তানের মুর্শিদাবাদ ত্যাগ করেন, এবং কি 11 সালে রাষ্ট্রভাষা কি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে কোথা থেকে দ্বিতীয় শ্রেণী থেকে চতুর্থ হয়ে বিএ অনার্স পাশ করেন, এবং কি তিনি ছিলেন কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাহলে এই যে এখানে কিন্তু আসে যে আবুল বরকত কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করেছে, তাহলে কি হবে, তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কি একজন ছাত্র ছিল। তাহলে আবুল বরকত কি ছিল, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তিনি কি 21শে ফেব্রুয়ারি থেকে রাতে আবুল বরকতের কি আত্মীয় স্বজনের কি উপস্থিতি কি একজন ম্যাজিস্ট্রেট তত্ত্বাবধানে কি আজিমপুরে গুরুস্থানে কি তার লাশ দাফন করা হয়েছিল। তারপর কি শহীদ শফিউর রহমান, তিনি কি ছিলেন গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজ থেকে আইকম পাস করেন কি শফিউর রহমান। তিনি হচ্ছে কত 24শে ফেব্রুয়ারি কি সকাল 10:30টার দিকে কি নবাবপুর রোডে 21শে ফেব্রুয়ারি থেকে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে কি ছাত্র জনতার বিক্ষোভ মিছিলে পুলিশ পুনরায় গুলিবর্ষণ করে, এতে কি সে মৃত্যুবরণ করে। তিনি কি ছিলেন, তার পিতা ছিল কি, পিতার নাম হচ্ছে মাহবুবুর রহমান, এবং কি ঢাকার পোস্ট অ্যান্ড কি টেলিগ্রাফ অফিসের সুপারিনটেন্ডেন্ট। তাহলে শফিউরের পিতা ছিল কি একজন কি ঢাকার পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ অফিসের কি সুপারিনটেন্ডেন্ট, মানে কি পোস্ট অফিসে কাজ করতো। কর্তৃপক্ষের নির্দেশকে 22শে ফেব্রুয়ারি কি মধ্যরাতে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছিল। তারপর হচ্ছে কি শহীদ আবুল জব্বার। তাহলে শহীদ আবুল জব্বার কি গফরগাঁও, ময়মনসিংহের গফরগাঁয়ে জন্মগ্রহণ করে পাচুয়া গ্রামে। তিনি কি স্থানীয় ঘোপাঘাট কৃষি বাজার প্রাথমিক বিদ্যালয়ে কি কিছুকাল অধ্যয়ন করার পরে কি দারিদ্র্যের কারণে লেখাপড়া ছেড়ে কি করেছিলেন, পিতাকে কৃষিকাজে সাহায্য শুরু করে। এরপর কি 15 বছর বয়সে, কত বছর, 15 বছর বয়সে কি বাড়ি থেকে পালিয়ে যান, এবং কি নারায়ণগঞ্জে এসে কি করেন, জাহাজ ঘাটে এক ইংরেজ সাহেবের সান্নিধ্যে আসেন, এবং কি সাহেব তাকে একটি চাকরি দিয়ে কি বার্মায় পাঠান। সেখানে কি তিনি 10 বছর অবস্থান করার পরে কি দেশে ফিরে আসেন, এবং কি 20শে ফেব্রুয়ারি কি করেছিল, ঢাকায় এসে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কি ছাত্রদের আবাসস্থলে কি করেছিল, যোগদান করেছিল। এবং কি 21শে ফেব্রুয়ারি থেকে আন্দোলনরত ছাত্রদের উপর যখন গুলি করা হয়, তখন কি তিনি সেখানে কি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। এরপর কি আছে শহীদ আব্দুস সালাম। তাহলে তার জন্মস্থল কোথায়, ফেনীতে। তার পিতার নাম হচ্ছে কি মুন্সি আব্দুল ফাজিল মিয়া। তারপর কি আব্দুল সালাম কর্মজীবন তৎকালীন কি পাকিস্তান সরকারের ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ এর বিভাগের কি পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। তাহলে আব্দুল সালাম কি ছিলেন, আব্দুল সালাম কর্মজীবনে কি ছিল, একজন পিয়ন হিসেবে ছিল। তাহলে এই পদগুলো কিন্তু আসে পিয়ন, যে আব্দুল সালাম, বা প্রশ্ন আসে যে কে ভাষা আন্দোলনে কি বলা হয় এখানে, যে ভাষা আন্দোলনের সময় আব্দুল সালাম কোন পদে নিযুক্ত ছিল, কিংবা পিয়ন পদে কোন ভাষা আন্দোলনের নেতৃত্ব দান করেছিল বা শহীদ হয়েছিল, তার নাম কি, তার নাম হচ্ছে আব্দুল সালাম। তাহলে কি এই ভাষা আন্দোলনে নারীদের ভূমিকা, দেখো নারীদের ভূমিকা বলতে কি বোঝাচ্ছে, যে তৎকালীন সময়ে কি নারীরা বেশ ভূমিকা পালন করেছিল কি এই ভাষা 52 ভাষা আন্দোলনে। নারীরা কি করতো, পুরুষদের সাথে থেকে বিভিন্ন মিছিলে যেত, এবং কি তাদের জন্য তোমার কি পোস্টার, প্ল্যাকার্ড, তারপরে কি বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তাদেরকে সাহায্য করতো। নারীরা এক্ষেত্রে কি অংশগ্রহণ করেছিল সেই মিছিলে। 52 যখন 21শে ফেব্রুয়ারিতে যে মিছিল ছিল, সেই মিছিলে কিন্তু মেয়েরাও অংশগ্রহণ করেছিল।
তাহলে তার কি নারীদেরও একটা ভূমিকা রয়েছে। তারপরে কি আছে, ভাষা আন্দোলন আঞ্চলিক ইতিহাস, অর্থাৎ যে বিভিন্ন যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলগুলোতে কি ভাষা আন্দোলনের একটা প্রভাব পড়েছিল। তৎকালীন সময় কি হয়েছিল যে ভাষা আন্দোলনের সময় কি বেশ কি এই প্রভাবটা কোথায় পড়েছে, বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সে বেশ কিছু অঞ্চলের কথা বলা আছে, যেমন কি আছে চট্টগ্রামের কথা বলা আছে কি 1948 সালে কি 12 মার্চ কি মূলনীতি কমিটির কি রিপোর্ট প্রকাশিত হলে কি সেখানে ভাষা কি বাংলা ভাষা কি মাতৃভাষা বাংলার কোনো কি স্বীকৃতি ছিল না। ফলে কি হচ্ছে, প্রতিবাদীকে নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টি এবং কি ছাত্র ফেডারেশন কি করলো, চট্টগ্রাম শাখার নেতৃত্বে এক গোপন বৈঠকে কি মিলিত হয়। সেখানে কি এই বৈঠকে মুসলিম লীগের ফজলুল কাদের সহ কি বেশ কিছু লোক ছিল, তারা কি করলো একটা কি অংশগ্রহণ করে এবং কি বৈঠকে কি রফিকুদ্দিন সিদ্দিকীকে আহ্বায়ক এবং কি মাহবুবুল আলম চৌধুরী এবং কি রেল শ্রমিক নেতা মাহবুবুল হককে কি করলো যুগ্ম সাধারণ সম্পাদক করে কি একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির লালদিঘি ময়দানে কি এক জনসভা আয়োজন করে এবং কি সেখানে কি গণপরিষদ নেতা কি এ কে খান ও নূর আহমেদকে চেয়ারম্যানের বাড়ি থেকে ঘেরাও করা হয় এবং কি তারা ভাষা আন্দোলনের জন্য কি একটা প্রেক্ষাপট তৈরি করে। কি হয়েছিল যে 26শে জানুয়ারি কি পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে পুনরাবৃত্তির আশ্বাসে ঘোষণা দিলে কি 4 ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলাকে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে চট্টগ্রাম জেলা সর্বদলীয় ছাত্র রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় কত সালে, 1952 সালের কত 4 ফেব্রুয়ারি, তাহলে তারিখটা মনে রাখো। এরপর কি হচ্ছে, এই যে মাহবুবুল আলম চৌধুরীকে একটা ইয়া লিখেছিল কি একটা অসুস্থ অবস্থায় কি ছিল, কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি নামে কি একটা অমর কবিতা রচনা করে। তাহলে এর কবি যদি প্রশ্ন আসে যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কে রচনা করে, এটা কি হবে, চট্টগ্রামের কবি কবি মাহবুবুল আলম চৌধুরী লিখেছিলেন। তাহলে রাজশাহীতে কি হয়েছিল যে 1 মার্চে কি হয়েছিল, 1 মার্চ এবং 11 মার্চকে হরতাল পালিত হয় এবং কি হরতালের সমর্থনে কি ছাত্রদের মিছিলে কি হয়েছিল, মুসলিম লীগের ভাড়াটা গুন্ডারা কি করেছিল, হামলা চালায়। এবং কি হয় যে 1952 সালে কত 4 ফেব্রুয়ারি কি হয়েছে পতাকা দিবস এবং কি ধর্মঘটের ডাক দেওয়া হয় এবং কি 10 ফেব্রুয়ারি কি হয়েছিল তমুদ্দিন মজলিসের কি ঢাকার নেতৃবৃন্দ রাজশাহীর কি ভুবন মোহন পার্কে, তাহলে কোথায় রাজশাহীর ভুবন মোহন পার্ক। তাহলে এটা দাগায় রাখো যে প্রশ্ন আসবে যে ভুবন মোহন পার্ক কোথায় অবস্থিত, এটা কোথায় হবে, রাজশাহী থেকে এক জনসভা করে। এই সবাইকে রাজশাহীর পার্শ্ববর্তী জেলাসমূহ থেকে বিপুল লোক সমাগম হয় এবং কি 21 ফেব্রুয়ারি কি দিনভর কি আন্দোলন চলে। তাহলে রাজশাহীর পাশের জেলা কি চাঁপাইনবাবগঞ্জ এই একই ঘটনা ঘটেছিল। তারপরে খুলনাতে দেখো 21 ফেব্রুয়ারি কি কর্মসূচিকে উপলক্ষ করে কি 20 ফেব্রুয়ারি কি হয়েছিল শহরের দেয়ালে কি হাতে লেখা পোস্টার ছাপা হয় এবং কি ঢাকার ছাত্র হত্যার সংবাদ কি স্থানীয় পুলিশ অফিসারের কি ওয়্যারলেসের মাধ্যমে কি জানতে পেরে কি প্রতিবাদে ফেটে পড়ে এই খুলনার আন্দোলনকারী। এর ফলে কি যে 23 ফেব্রুয়ারি কি হরতাল পালিত হয়। তাহলে 23 ফেব্রুয়ারি তারা হরতাল পালন করে এবং কি 24 ফেব্রুয়ারি কি আজাদ গ্রন্থালয়ে কি এক বৈঠকে কি 11 সদস্য বিশিষ্ট কি ভাষা সংগ্রাম কমিটি, তাহলে ভাষা সংগ্রাম কমিটির সদস্য কত ছিল, 11। তাহলে কি হচ্ছিল যে 23 ফেব্রুয়ারি কি হরতাল পালন করা এবং 24 ফেব্রুয়ারি কি আজাদ গ্রন্থালয়ে কি এক বৈঠকে কি 11 সদস্য, এই যে সদস্য দেখো 11 সদস্য বিশিষ্ট একটা কি একটা সদস্য বা কমিটি গঠন করা, তার নাম কি ছিল ভাষা সংগ্রাম কমিটি। ভাষা সংগ্রাম কমিটি গঠন করা হয়েছিল। কমিটির আহ্বায়ক নির্বাচিত হন কে এম এ গফুর। তিনি কি করলেন 25 ফেব্রুয়ারি এই কমিটি কি উদ্যোগে কি খুলনায় হরতাল পালিত হয় এবং কি 27 ফেব্রুয়ারি কি দৌলতপুর বাজারে, তাহলে কোথায় দৌলতপুর বাজারে কি জনসভা অনুষ্ঠিত হয়। তাহলে দেখো তোমরা এই জেলাগুলোর যে অবদান ছিল সেখান থেকে কি তোমরা ছোট ছোট তথ্যগুলো একটু পড়ে নেবে। এখান থেকে কিন্তু ওইভাবে প্রশ্ন আসবে না, শুধু তোমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে যে ভাষা আন্দোলনে আঞ্চলিক জেলাগুলোর কি অবদান উল্লেখ করো, তখন কি এই কয়েকটা জেলা উল্লেখ করতে হবে এবং সেখান থেকে কি বেশ কিছু তথ্য দিতে হবে যে কোথায় কোন সংগঠন তৈরি হয়েছিল কিংবা কত তারিখে সংগঠনগুলো তৈরি হয়েছিল সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। আচ্ছা স্যার মিথুন এত স্কিপ কেন করেন স্যার? আচ্ছা দেখো তোমাদের কি সময় আছে এখনো যদি তোমাদের যদি
এক পাশ থেকে যদি প্রত্যেকটা লাইন পড়াইতে যাই তাহলে কি তোমাদের আরও 6 মাস লাগবে এই বই শেষ করতে। তাহলে তোমাদের পড়া আছে, আমি জাস্ট শুধু তোমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি যে কোন তথ্যগুলো তোমাদেরকে আরেকটু হাইলাইট করে পড়তে হবে। তাছাড়া যদি তোমাদের যদি মনে করো যে প্রত্যেকটা লাইন লাইন ধরে এখন পড়ানো হয় তাহলে কিন্তু তোমাদের 6 মাসেও সিলেবাস শেষ হবে না। এই জন্য এইভাবে স্কিপ করা হচ্ছে, জাস্ট শুধু কি তোমাদের পয়েন্টগুলো ধরাই দেওয়ার জন্য। আর তোমাদের কিন্তু এখন সময় নাই যে প্রত্যেকটা লাইন ওইভাবে পড়ানোর। তারপরে কি এরপরে কি আছে, সিলেট আছে। সিলেটে দেখো 1947 সালে কি 9 নভেম্বর কি ছিল দেখো, সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ নাম কি কেমুমাস। তাহলে কেমুমাস বলতে কি হচ্ছে, সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর পক্ষ থেকে কি তৎপরতা শুরু করে এবং কি 47-এর কত 9 নভেম্বর এই সংসদকে একাদশ বর্ষের কি দ্বিতীয় সাহিত্য সভাকে রাষ্ট্রভাষা বাংলার প্রসঙ্গটি কি আলোচিত হয়। এতে কি শিক্ষাবিদ কি মুসলিম চৌধুরী কি করেছিল, পাকিস্তানের রাষ্ট্রভাষা শীর্ষকে দীর্ঘ এক প্রবন্ধ উপস্থাপন করেন। এই সবার পর কি হয়েছিল থেকে সাপ্তাহিক নও বেলাল, এই যে পত্রিকাটার নাম মনে রাখো নও বেলাল। তাহলে এই পত্রিকাটার নাম মনে রাখো যে নও বেলাল। পত্রিকাটা কি ভাষার প্রশ্নে কি সোচ্চার হয়ে ওঠে। তাহলে এখান থেকে সিলেটের ক্ষেত্রে কি নও বেলাল পত্রিকাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং কি 47 সালে কত 30 নভেম্বর কি হয়েছিল, সিলেটের মাদ্রাসা হলে কি এক জনসভা অনুষ্ঠিত এবং কি এতে বহু ভাষাবিদ কি ডক্টর সৈয়দ মুস্তফা আলী উপস্থিত ছিলেন। তাহলে এই বিখ্যাত ব্যক্তি সৈয়দ মুস্তফা আলী কিন্তু ভাষাবিজ্ঞানী ছিলেন, তিনি কি করলেন এখানে উপস্থিত ছিলেন। এই যে এখানে আরেকটা তথ্য আছে, সেটা কি যে দেখো 1948 সালে কত 13 সেপ্টেম্বর কি সাপ্তাহিক নওবেলাল পত্রিকা কি নিষিদ্ধ করা হয়। তাহলে এই যে দেখো কত সালে 1948 সালের কত 13 সেপ্টেম্বর। তাহলে প্রশ্ন আসতে পারে যে সাপ্তাহিক নওবেলাল পত্রিকা কত সালে নিষিদ্ধ করা হয়। তাহলে কত 1948 সালের 13 সেপ্টেম্বরে এই নওবেলাল পত্রিকাটিকে নিষিদ্ধ করা হয়। এবং কি হচ্ছে 1950 সালে কি রোমান হরফে কি বাংলা লেখার প্রতিবাদী উত্তাল হয়ে ওঠে কি সিলেট। তাহলে যখন 50 সালে যখন কি রোমান হরফে যখন বাংলা লেখার প্রচলন শুরু হলো তখন কি এই সিলেটটা কি একটা প্রতিবাদমুখী একটা ইয়াতে পরিণত হয়ে যায়। এবং কি 51 সালে কি ভাষা সৈনিকরা কি করলো দাঙ্গা প্রতিবাদী কি কমিটি গঠন করে এবং কি সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধরে রাখার চেষ্টা করে। এবং কি 52 সালে কি প্রথম দিকে কি পীর হাবিবুর রহমানকে কি আহ্বায়ক করে কি রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি পুনর্গঠিত হয়। এবং কি এই কমিটির উদ্যোগে কত 21 ফেব্রুয়ারিতে কি হরতাল সফল করার প্রস্তুতি নেওয়া হয়। এবং কি ওই দিন সন্ধ্যার পর থেকে কি ঢাকা ছাত্র হত্যার খবর পেলে কি হচ্ছে সিলেটে এসে পৌঁছালে কি তৎমুহূর্তে কি সারা সিলেট শহরে কি একটা একটা কি অস্বস্তিকর একটা অবস্থা তৈরি হয়ে যায়, তারাও কি এর প্রতিবাদ করতে শুরু করে। তারপর কি আছে ময়মনসিংহ আছে। ময়মনসিংহে কে কে ছিল কত 47 সালে কত 24 ডিসেম্বর কি বাংলা ভাষার পক্ষে কি স্থানীয় বিপিন পার্কে কি বিপিন পার্ক। তাহলে বিপিন পার্ক কোথায়, বিপিন পার্ক হচ্ছে কত ময়মনসিংহে সম্মিলিত কি ছাত্র পরিষদের কি একটা সভা অনুষ্ঠিত হয়। এতে কি সভাপতিত্ব করেন কি রফিক উদ্দিন ভুইয়া। তাহলে এখানে বিপিন পার্কে কি সম্মিলিত যে একটা পরিষদ গঠন করা হয় সেখানে সভাপতি কে ছিল, সেখানে হচ্ছে সভাপতি হচ্ছে রফিক উদ্দিন ভুইয়া। এছাড়া কি আলতাফ উদ্দিন তালুকদার, পানু মজুমদার কি কানু রায়, কানু মজুমদার তারপর প্রমুখ কি বক্তা ছিলেন, তারা কি বক্তৃতা দিয়েছিল। এই সবাইকে রাষ্ট্রভাষা হিসেবে কি বাংলাকে গ্রহণ করার কি জোর দাবি জানানো হয়। এবং কি 1952 সালে কি ঢাকার কর্মসূচিকে সামনে রেখে কি ময়মনসিংহবাসী কি প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। এই বিভিন্ন জেলার মতো কি এই ময়মনসিংহ বিভাগের বা ময়মনসিংহ জেলার কি ছাত্র জনতা কি করেছিল এই প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল করেছিল। তারা কি কি করেছিল এরপর কি হচ্ছে দেখো পরদিন কত 22 ডিসেম্বর কি ফেব্রুয়ারিতে কি হচ্ছে 22 ফেব্রুয়ারি থেকে কি মহকুমা মুসলিম লীগের সভাপতি কি ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। এবং কি সেখানে কি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কি গঠিত হয়। তাহলে সেখানে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। এতে কত 256 জন সদস্য ছিল। তাহলে এই যে সদস্যদের একটু মনে রাখো 256 জন সদস্য ছিল। আনন্দমোহন কলেজের শিক্ষক কি সৈয়দ বদরুদ্দিন হোসেনকে কি সভাপতি করা হয় এবং কি রফিকুদ্দিন ভুইয়াকে পরিষদের কি করা হয়েছিল সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছিল। 23 ফেব্রুয়ারিতে কি হচ্ছে যে ময়মনসিংহের কি সর্বত্র ধর্মঘট পালিত হয় এবং কি ছাত্র হত্যার প্রতিবাদে কি 24 ফেব্রুয়ারি শহরের কি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ব্যক্তিগণ কি এক আন্দোলন কি আলোচনার মিলিত হয়ে কি 3 দিন
কি করেছিল, সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তারপর কি জয়পুরহাট আছে, জয়পুরহাটও কিন্তু ওই একই বিষয় দেখা যায় কি ঢাকা ছাত্রদের প্রতিবাদ থেকে 22শে ফেব্রুয়ারি তারা কি করেছিল, জামালপুরে কি মিছিলের নগরীতে পরিণত হয় এবং কি জামালপুরের ভাষা আন্দোলনে কি আশেক মাহমুদ কলেজের ভূমিকা খুবই উজ্জ্বল ছিল। এছাড়া কি জামালপুর জেলা স্কুল আছে, তারপরে কি জামালপুর বালিকা বিদ্যালয়, তারপরে কি সিংহজনী বালিকা উচ্চ বিদ্যালয়, এর আগে এই জায়গাগুলোতে কি ছিল, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই আন্দোলনে কি একটা প্রমুখ ভূমিকা পালন করেছিল। তারপর যশোরে কি হচ্ছে, যশোরে কি দেখো 1948 সালে কত 26শে ফেব্রুয়ারি কি আলমগীর সিদ্দিকের বাসায় এক কি অনির্ধারিত বৈঠকে কি 28শে ফেব্রুয়ারি কি মাইকেল মধুসূদন কি মহাবিদ্যালয় কি এলবি মিত্র হলে কি এক সভার সিদ্ধান্ত হয়। এই সবাইকে বাংলা ভাষাকে হিসাবে কি রক্ষার শপথ নেওয়া হয়। এই সভায় একটি রাষ্ট্রভাষা কি সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। তাহলে প্রত্যেকটি জেলায় কি একটা করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এই কমিটির কি 2রা মার্চ, তাহলে কত 2রা মার্চ কি একটা ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় এবং কি 7ই মার্চ কি করেছিল পুনরায় এই পরিষদের কি সভা বসে এবং কি 11ই মার্চ কি ছাত্র ধর্মঘটের কি কর্মসূচি সফলের বিষয়ে কি আলোচনা করা হয়। পরবর্তীতে কি হচ্ছে যে 8 এবং কি 9 মার্চ কি করলো, তারা ধর্মঘটের সমর্থনে কি শহরে খণ্ড খণ্ড মিছিল বের করে এবং কি 144 ধারা ভঙ্গ হবে কিনা সে বিষয়ে কি আলোচনা চলে এবং কি করেছিল 144 ধারা ভেঙে গিয়ে তারা মিছিল করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে এবং কি 11 মার্চ সকাল 7টাকে শহরের স্কুল কলেজে তারা কি করেছিল আন্দোলন কি করার জন্য কি মিছিল বের করেছিল। তারপর কি হচ্ছে যখন 28শে মার্চ কি আটককৃতদের মুক্তি দেওয়া এবং কি 52 সালে যখন কি পুনরায় ভাষার প্রশ্নে কি আন্দোলন চাঙ্গা হয়ে ওঠে তখন কি হচ্ছে ঢাকা সংগঠিত ছাত্রদের প্রতিবাদে কি 23 এবং 24শে ফেব্রুয়ারি কি করেছিল রাজনৈতিক দলগুলো কি সভা সমাবেশ করে এবং কি 28শে ফেব্রুয়ারি কি শহরে পালিত হয় কি শহীদ দিবস। তাহলে এই যশোরে কি কখন পালিত হচ্ছে, 28শে ফেব্রুয়ারিতে শহীদ দিবস পালন করা হয়েছিল। কত তারিখ, 28শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালন করা হয়েছিল এবং কি প্রায় কি 1.5 মাইল লম্বা মিছিলে কি অন্তত 15,000 কত সংখ্যক লোক 15,000 লোক অংশ নেয়। চাঁদপুরে ওরকম বেশি তথ্য নাই। চাঁদপুরে কি দেখো মোল্লা সিদ্দিকুর রহমানের কি সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে কি প্রাদেশিক গভর্নর নাম কি নুরুল আমিনের কি পদত্যাগ এবং কি 21শে ফেব্রুয়ারি কি শোক দিবস ঘোষণা এবং কি বাংলাকে রাষ্ট্রভাষা ঘোষণার কি দাবি জানানো হয়। তাহলে কি করেছিল চাঁদপুরবাসী কি করলো যে এই নুরুল আমিনকে কি করবে পদত্যাগ করতে হবে এবং কি 21শে ফেব্রুয়ারিকে শোক দিবস হিসেবে কি ঘোষণা করার দাবি তারা উত্থাপন করেছিল। কি সাতক্ষীরা দেখো 1952 সালে কত 21শে ফেব্রুয়ারি কি ঢাকায় ছাত্রতার খবর কি সাতক্ষীরা এসে পৌঁছালে কি সাতক্ষীরা কি মিছিল হয় এবং কি পুলিশ ও মুসলিম লীগের কি গুন্ডারা থেকে হামলা চালায় এবং কি 22শে ফেব্রুয়ারি কি ঢাকার সাতক্ষীরার কি শামসুল হক গ্রেপ্তার হয়। তাহলে শামসুল হক গ্রেপ্তার হন এবং কি 53 সালে কি হয়েছিল গ্রেপ্তার হন কি আনোয়ার আলী এবং কি সুশোভন কঞ্চি কিঙ্কর, তারা গ্রেপ্তার হয়েছিল এবং কি 54 সালে কি নির্বাচনের প্রমাণ পাওয়া যায় যে কি এই রাজনৈতিক দলগুলো কি করেছিল তাদের অপমৃত্যু হয়েছিল। এখন দেখো প্রথম যে শহীদ মিনার তৈরি হলো সেই প্রথম শহীদ মিনারের কি একটা ইতিহাস আছে যে প্রথম শহীদ মিনারটা কিভাবে তৈরি হলো। তাহলে দেখো 21শে ফেব্রুয়ারি কি ঢাকার রাস্তায় কি যখন 144 দ্বারা ভেঙে কি মিছিল বের করলে কি পুলিশের গুলিবর্ষণে কি কতিপয় অজ্ঞাতভাবে কি ছাত্র নির্মমভাবে কি নিহত হয়। এর প্রতিবাদে কি হয়েছিল গড়ে ওঠা আন্দোলন এবং কি দমনপীড়নের কি ঢাকার পরিবেশ ছিল কি খুবই উত্তাল। এরপরে কি হয়েছে ঢাকা মেডিকেল কলেজের কি ছাত্ররা কত সালে 23শে ফেব্রুয়ারি রাতে কি করলো মেডিকেল কলেজের পাশে কি একটা ইটের মিনার তৈরি করে। তাহলে কত তারিখে 52 সালের 23শে ফেব্রুয়ারি। তাহলে এই তারিখটা মনে রাখো যে 1952 সালের 23শে ফেব্রুয়ারি কি করলো ঢাকা মেডিকেলের পাশে ছাত্ররা কি করলো একটা ইট দিয়ে কি করলো একটা স্তম্ভ তৈরি করলো এবং কি তাতে কি কাগজ সেটে দেয়া হয় এবং কি হচ্ছে পরদিন কি 24শে ফেব্রুয়ারি কি হলো দৈনিক আজাদ কি শহীদ বীরের স্মৃতিতে কি হচ্ছে তাহলে শহীদ বীরের স্মৃতিতে শিরোনাম, তাহলে শিরোনামটা কি ছিল শহীদ বীরের স্মৃতিতে, শিরোনামে কি শহীদ মিনার নির্মাণের সংবাদ ছাপা হয়। তাহলে প্রথম শহীদ মিনার নির্মাণ করা হয় কত সালে 1952 সালে কত তারিখ 23শে ফেব্রুয়ারি। আর এই ঘোষণাটা প্রকাশ হলো কিভাবে 24শে ফেব্রুয়ারিতে। সে শিরোনামের নাম কি ছিল শহীদ বীরের স্মৃতিতে একটা শিরোনামে
এই দৈনিক পত্রিকায় কি একটা তথ্য বা একটা কি খবর ছাপানো হয়েছিল। শহীদ মিনারটাকে ঢাকা মেডিকেল কলেজ কি ছাত্র হোস্টেলের কি 12 নম্বর সেটার কি পূর্ববন্ধে ভাবে কি এমনভাবে নির্মাণ করা হয় যেন কি রাস্তা থেকে কি সহজে দৃষ্টিগোচর হয়। মিনারটি কিসের তৈরি ছিল? ইটের তৈরি ছিল, এবং কি ইটে ছিল একটি 10 ফুট উঁচু এবং কি 6 ফুট চওড়া। তাহলে এই যে 10 ফুট আর 6 ফুট, এটা মনে রাখো। 10 আর হচ্ছে কত? 6। প্রশ্ন আসে যে বাহান্নর ভাষা আন্দোলনের প্রথম শহীদ মিনারের কি উচ্চতা এবং কি প্রস্থ কত ছিল? তাহলে কত হবে? 10 ফুট বাই কত? 6 ফুট। এই সংখ্যাটা একটু মনে রাখতে হবে। তারপরে কি হচ্ছে দেখো, 1954 সালে কি নির্বাচনে যুক্তফ্রন্ট কি সরকার গঠিত হলে কি 52 ভাষা আন্দোলনে কি শহীদদের স্মৃতি রক্ষার্থে একটা শহীদ মিনার কি নির্মাণের একটা সিদ্ধান্ত নেওয়া হয়, এবং কি যুক্তফ্রন্ট কি 21 দফা, যুক্তফ্রন্টের করোনা দফা ছিল 21টি দফায় কি এ ধরনের ইঙ্গিত দেওয়া ছিল। ফলে কি পূর্বের শহীদ মিনারের কি স্থলে কি একটি অস্থায়ী শহীদ স্তম্ভ বা শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। এবং কি হচ্ছে পরে কত দেখো, ভাস্কর কি নভেরা আহমেদের তত্ত্বাবধানে কি কি হামিদুর রহমানের নকশা, তাহলে নকশা দেখো 57 সালে, পরবর্তীতে 1957 সালে কি হচ্ছে এই শহীদ মিনারটাকে পুনরায় নির্মাণ করা হয়। এবং এর ভাস্কর কে ছিল? এর নাম ভাস্কর ছিল কি নভেরা আহমেদ। এবং কি হামিদুর রহমানের কি একটা নকশা, তাহলে নকশাকার হচ্ছে হামিদুর রহমান, নির্দেশনে কি এই শহীদ মিনারটা নির্মাণ কাজ চলে। এবং কি 60 সালের আইয়ুব খানের সামরিক শাসনে কি শহীদ মিনারটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। এবং কি হচ্ছে 63 সালের কত 21শে ফেব্রুয়ারিতে বাঙালি ছাত্র বুদ্ধিজীবী কি এবং সাধারণ জনতার উপস্থিতিতে কি অসমাপ্ত শহীদ মিনারটিকে ভাষা শহীদ আবুল বরকতের মা কি উদ্বোধন করেন। তাহলে বর্তমানে যে শহীদ মিনারটি আছে এটা তৈরি করেছিল কে? এর ভাস্কর ছিল হচ্ছে কি নভেরা আহমেদ, এবং কি নকশাকার হচ্ছে নকশাকারের নাম কি হামিদুর রহমান। তাহলে এই যে নাম দুইটা মনে রাখবা, হামিদুর রহমানের নির্দেশে তৈরি করা হয়। এবং কি হলো 1960 সালে আইয়ুব খান কি করলো? সেই কাজটা বন্ধ করে দিল। এবং কি হচ্ছে 1963 সালে কি পুনরায় 21শে ফেব্রুয়ারিতে কি আবুল বরকতের মা শহীদ আবুল বরকতের মা কি করলেন? এই শহীদ মিনারটা উদ্বোধন করলেন। তারপরে কি হচ্ছে যে 71 সালে কি মহান সময় কি পাকিস্তানের হানাদার বাহিনী কি করলো? এই শহীদ মিনারটা পুনরায় ধ্বংস করে দেয়। তাহলে 63 সালে যে শহীদ মিনারটা নির্মাণ করা হলো সেটা কি করলো? 71 সালে পাকিস্তানি বাহিনী আবার ভেঙে দিল। এবং কি হলো 16 ডিসেম্বর কি বাংলাদেশ বিজয় অর্জিত হলে কি 1972 সালে কি সংবিধান কি রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী কি করলো নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়। এবং কি তারা কি করলো 83 সালে কি শহীদ মিনারের কি আরো কিছু অংশ নির্মাণ করে কি বর্তমান রূপ দেওয়া হয়। তাহলে বর্তমানে যেটা শহীদ মিনার আছে সেটা কি পরবর্তীতে মানে মুক্তিযুদ্ধের পরে আবার নির্মাণ করা হয়েছিল। তাহলে সেটার কমিটিতে কে কে ছিল? এক হচ্ছে কি কমিটির নেতৃত্ব ছিল কে? রাষ্ট্রপতি এবং কি বিচারপতি আবু সাইদ চৌধুরী কি এই কমিটির নেতৃত্ব দান করেছিলেন এই শহীদ মিনার নির্মাণের। এবং কি দেখো 2010 সালের কত 25শে আগস্ট কি বাংলাদেশের কি হাইকোর্ট এক আদেশে শহীদ মিনারের কি চত্বরে একটি জাদুঘর এবং কি লাইব্রেরি নির্মাণের নির্দেশ জারি করে। আচ্ছা, ফারিয়া তাসনিম নওশিন, নারী সমাজ বুঝো নাই? দেখো নারী সমাজ তার তাহলে আরেকবার দেখো। আচ্ছা দেখো নারী সমাজের ভূমিকাটা বুঝো নাই। দেখো কি বলছে, বাংলা ভাষা আন্দোলন কি নারী সমাজের একটা ভূমিকা কম নয়, বিশেষ করে কি সেখানে কি রক্ষণশীল নারীরা কি করেছিল? চক্ষুশীল উপেক্ষা করে কি করেছিল তারা? যেভাবে মিছিল সমাবেশ করেছিল, যে বিষয়গুলো আমি তখন বললাম, নারীরাও কি করেছিল পুরুষদের মধ্যে কি পুরুষদের সাথে তারা মিছিল সমাবেশ করেছিল। সেই সময়টাতে দেখো নারীরা কি ছিল? একটা রক্ষণশীল অবস্থায় ছিল। তারা কি ঘর থেকে বেরোতো না, কিংবা তাদের কি সেই সুযোগ সুবিধাটা থাকতো না। এই জিনিসগুলো তারা কি উপেক্ষা করে কি করেছিল? পুরুষদের সাথে তাদের কি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে তারা মিছিলে যোগদান করে, এবং কি বিভিন্ন ধরনের
কি প্লাকার্ড, তারপর কি বিভিন্ন পোস্টার তারা তৈরি করেছিল। এই তারপর কি করেছিল তারা, এতে কিন্তু তারা ছাত্রদের সাথে কি তারাও কিন্তু এই পুলিশের নির্যাতন স্বীকার করে এবং কি তারা গ্রেপ্তারও হয়েছিল। তারপরে দেখো তাদের যে বিশেষ অবদানটা ছিল, তারা কি বাড়ি বাড়ি গিয়ে কি চাঁদা তুলেছিল, যাতে কি ছাত্রদের যে যারা এই ভাষা আন্দোলনকে আহত হয়েছিল তাদের কি সাহায্য সহযোগিতা করতে পারে, কিংবা কি তাদের চিকিৎসার ব্যয়ভারটা কি বহন করতে পারে। এখানে দেখো বেশ কয়েকজন নারীর কথা বলা হচ্ছে, তার মধ্যে দেখো কি ছিল, নারী আন্দোলন প্রতিরোধে কি কবি বেগম সুফিয়া কামালের কথা বলা হচ্ছে। তারপরে কি আছে, আন্দোলনের অনেক কর্মীর সঙ্গে তারা নিবিড় যোগাযোগ ছিল। মনি চৌধুরী কি বোন ভাষাকন্যা কি ভাষাকন্যা নাদেরা বেগম পুলিশের ঘেরাও থেকে কি আত্মগোপন করে এবং কি সুফিয়া কামালের বাসায় গিয়ে আশ্রয় নেয়। এগুলো ছিল অবস্থা। তারপরে কি পূর্ব বাংলার দাবিতে কি ভাষা বাহান্নর কথা 21 ফেব্রুয়ারি কি ঢাকা এসে চলে যারা ভঙ্গ করার সিদ্ধান্ত নেয় এবং কি সেদিন সুফিয়া আমাদের উপরে কি দায়িত্ব পড়েছিল কি আনন্দময় এবং কি বাংলা বাজার পালস স্কুলের কি মেয়েদের জড়ো করে কি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থানে কি জড়ো করা। তাহলে এদের কয়েকজন ব্যক্তি ছিল, তারা কি করলো যে নারীদের একসঙ্গে করে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমাবেশ করা হবে, 144 ভঙ্গ করা হবে, সেখানে কি তারা একসঙ্গে এসেছিল। আচ্ছা 1 মিনিট দাঁড়াও। এবং পরবর্তীতে কি যেখানে সিদ্ধান্ত কি হয়েছিল যে দেখো ছেলেরা কি 10 জন করে বের হবে এবং কি মেয়েরা 4 জন করে বের হবে। তাহলে ছেলেরা বের হবে কত, 10 জন করে, মেয়েরা বের হবে 4 জন করে। এবং কি পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কি ছাত্রদের 2টা দল বের হয় এবং কি তৃতীয় দল মেয়েদের নিয়ে বের হয়। কিছু দূর যাওয়ার পর কি ওই যে পুলিশ 144 ভঙ্গ করার কারণে কি তারা লাঠিচার্জ এবং কি গুলি বর্ষণ শুরু করে। এতে কি বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। আরেকজন নারীর কথা বলা যায়, সেদিকে ঢাকা মেডিকেলের কি ছাত্রী হালিমা খাতুন। তিনি কি করেছেন, ভাষা আন্দোলনের ভূমিকা রাখেন এবং কি তিনি একজন মহিষ নারী। তার উপরে কি মুসলিম গার্লস স্কুল থেকে কি মেয়েদের নিয়ে কি বিশ্ববিদ্যালয়ে আমতলা আসার দায়িত্ব ছিল। সিদ্ধান্ত অনুযায়ী 140 দ্বারা ভাঙতে আসা কি শিক্ষার্থীদের মধ্যে কি তার দলে ছিল কি মেয়েদের প্রথম দল। তাহলে এটা একটু ইন্ডিকেট করে রাখিও। হ্যাঁ, তারপর এইটুকু ছিল, আর তো এখানে নাই। আরো কয়েকজনের নাম আছে, তারা কি ছিল, যেমন কি ভূমিকা পালন করে, তাদের মধ্যে কি ছিল লুৎফুন্নেসা, তারপরে কি সৈয়দ নজিবুন্নেসা, তারপরে কি প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন, তারপরে কি ছিল সায়রা বানু। এই যে বেশ কয়েকজন নারী, এরা কি হচ্ছিল পুরুষদের তুলনা, পুরুষদের সাথে সাথে তারাও কি করেছিল, তাদেরকে পুরুষদেরকে সাপোর্ট করার একটা উদ্যোগ গ্রহণ করেছিল। আচ্ছা দেখো, এখানে যে দুইটা জিনিস আছে, একটা কি প্রথম গান এবং কি প্রথম কবিতা, এই দুটো জিনিস কিন্তু ভালো করে পড়তে হবে। কারণ কি জানো, এখান থেকে কিন্তু তোমাদের এখন যেরকম একাডেমিকের পরীক্ষা যেরকম আসবে, এই জিনিসটা কিন্তু তোমাদের আবার কাজে লাগবে তোমাদের অ্যাডমিশনের সময়। সেখানে কিন্তু প্রশ্ন আসে যে ভাষা আন্দোলনের সময় প্রথম গান এই বিষয়ে কিছু প্রশ্ন আসে, তারপরে হচ্ছে প্রথম কবিতা বিষয়ে কিছু প্রশ্ন আসে। তাহলে এই দুটো জিনিস একটু ভালোভাবে পড়তে হবে। তো দেখো ভাষা আন্দোলনের প্রথম গানের একটু বিষয় আছে, সেটা কি দেখো 1944 কত আব্দুল গাফফার চৌধুরী কি করলো, 21 নিয়ে কি প্রথম গান রচনা করেন। তাহলে এই প্রথম গান রচনা করেন কি আব্দুল গাফফার চৌধুরী। তিনি 21 নিয়ে একটা গান রচনা করেন। গানটি কি একটা খবরের কাগজের শেষের পাতাকে গীতিকারের নামবিহীনভাবে কি প্রকাশিত হয়। পরবর্তীতে কি অবশ্য গীতিকার কি আব্দুল গাফফার চৌধুরী কি নাম ছাপা হয়। তাহলে এই আব্দুল গাফফার চৌধুরী কি করলো, একটা গান রচনা করেন সর্বপ্রথম 21 নিয়ে। সেই গানটার নাম কি ছিল, আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তাহলে এই যে গানটা আছে, এই গানটা রচনা করছে কে, আব্দুল গাফফার চৌধুরী। নামটা মনে রাখতে হবে। আর বর্তমানে কি গানটি কোথায়, সুইডিশ, জাপানি এবং কি ইংরেজি ভাষায় কি অনুদিত হয়েছে। তাহলে তিনটা ভাষায় অনুদিত হয়েছে কথা, একটা হচ্ছে সুইডিশ, জাপানি এবং কি ইংরেজি ভাষায়। তাহলে এই তিনটা ভাষায় অনুদিত হয়েছে। এবং কি ইউনেস্কো কর্তৃক 21শে ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করার পর কি এই গানের প্রচার আরও বেড়ে যায়। তাহলে
এই যে আমার ভাই রক্ত লাগানো 21শে ফেব্রুয়ারি, এই গানটা কিন্তু প্রতি বছর কি 21শে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরিতে গাওয়া হয়। তাহলে এই বিখ্যাত গানটা কি সর্বপ্রথম গান ছিল। আর এই গানের কি গীতিকার হচ্ছে কি আব্দুল গাফফার চৌধুরী। তাহলে নামটা মনে রাখতে হবে যে, আর প্রথম গানটা কি আমার ভাই রক্ত লাগানো 21শে ফেব্রুয়ারি। গানটা মুখস্থ করার দরকার নাই, শুধু নামটা মনে রাখবো যে কে গীতিকার এবং কি কে লিখেছেন সেই বিষয়টা মনে রাখতে হবে। এরপর দেখো ভাষা আন্দোলনের প্রথম কবিতা হচ্ছে কি ঢাকার রাজাবাগকে মিছিলপথে সাজাতে গুলি করে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী। তাহলে যেটা বলা হলো যে মাহবুবুল আলম চৌধুরী কি করলো, একটা কবিতা লিখলো যে কি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। তাহলে তার কবিতার নাম কি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। পরীক্ষা প্রশ্ন আসে যে কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক কবিতাটি কে রচনা করে, তাহলে কি হবে মাহবুবুল আলম চৌধুরী। এবং কি এটা হচ্ছে কি ভাষা আন্দোলনের প্রথম কবিতা। তাহলে দুটো জিনিস মনে রাখতে হবে। তার পার্ট 14 হচ্ছে কি বাংলা ভাষার কি আন্তর্জাতিক কায়ন, অর্থাৎ এই বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে কিভাবে নেওয়া হলো সেই বিষয়টা এখানে উল্লেখ করা আছে। তাহলে দেখো বাংলাদেশের কি ভাষা আন্দোলনের ইতিহাস কি দেখো কত, এই 21শে ফেব্রুয়ারিকে কি জাতীয় দিবস হিসেবে ঘোষণা করার জন্য কত 1999 সালের কত 17 নভেম্বর ইউনেস্কো কি করলো অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি স্বীকৃতি দিয়েছে। তাহলে কত তারিখে 1999 সালের 17 নভেম্বর তারিখ এবং সালটা মনে রাখো। 1999 সালের 17 নভেম্বর কি করলো ইউনেস্কো, জাতিসংঘের যে অঙ্গ সংস্থা আছে ইউনেস্কো, এটা কি করলো যে এই 21শে ফেব্রুয়ারিকে কি করলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করলো এবং কি একটা মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে। এবং এই দিবসটিকে কি স্বীকৃতি দানের মাধ্যমে কি মাতৃভাষার চিরন্তন আবেদনকে কি স্বীকার করে নেওয়া হয়। এখানে দেখো কয়েকজন ব্যক্তি ভূমিকা পালন করছে, তারা হচ্ছে কে কানাডার ভ্যানকুভারে কি বসবাসকারী দুই প্রবাসী বাঙালির নাম কি রফিকুল ইসলাম এবং কি আব্দুস সালাম। এরা কি মাথায় কি প্রথম বিষয়টি আসে। তাহলে এই দুজন ব্যক্তির মাথায় এই বিষয়টা প্রথম আসে যে ইউনেস্কোর সাহায্যে কি করা যাবে এই দিবসটাকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা সম্ভব। তাই তারা কি করলো 1998 সালের কত 9 জানুয়ারি কি তৎকালীন জাতিসংঘের কি মহাসচিব কফি আনান। তাহলে তৎকালীন জাতিসংঘের মহাসচিবের নাম কি ছিল কফি আনান। পরীক্ষা প্রশ্ন আসে ভাষা কি যে 21শে ফেব্রুয়ারিকে কে বা কোন কি তাহলে মহাসচিব কোন মহাসচিবের সময় কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি ঘোষণা করা হয়েছিল। তাহলে এটা কি হবে কফি আনানের সময়। একটা পত্র লিখে সেই পত্রে কি তারা 52 ভাষা কি 52কে কি বাংলাদেশে কি সংগঠিত ভাষা আন্দোলনের ঘটনাগুলো এবং এর গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন এবং কি 21শে ফেব্রুয়ারিকে কি করেছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানান। ওই বছরই তিনি কি করলেন 20শে জানুয়ারি কি করলেন রফিকুল ইসলামকে কি চিঠি মারফত কি জানান যে তিনি কি জাতিসংঘের অন্য কোনো সদস্য রাষ্ট্রের নিকট থেকে কি এই ধরনের প্রস্তাব আনার ব্যবস্থা করেন। এরপর রফিকুল তার কি করলো বন্ধু কি করলো আব্দুল সালামকে সাথে নিয়ে কি করলো মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য ওয়ার্ল্ড নামে কি একটা সংগঠন গড়ে তোলে। তাহলে তাহলে একটা সংগঠন গড়ে তুললো কি মাদার্স কি করলো যে মাদার্স ল্যাঙ্গুয়েজ লাভার্স অফ দ্য কি ওয়ার্ল্ড। এখানে কি ছিল জার্মান ভাষী ছিল, তারপরে একজন ইংরেজি ভাষী ছিল, একজন কি ক্যান্টোনিজ ভাষী ছিল এবং একজন কাচ্চি ভাষীকে অন্তর্ভুক্ত করা হয়। তারা কি করলো এই রাষ্ট্র কানাডিয়ান রাষ্ট্রদূতকে কি করলো একটা চিঠি পাঠালো বা ফাউলারের কাছে কি একটা চিঠি পাঠায় যে তারা এই জিনিসটা করতে চাচ্ছে। তারপর কি হচ্ছে আনা মারিয়া কি করলো আনা মারিয়া তাদেরকে কথা মনোযোগ দিয়ে শোনেন এবং কি তাদের পরামর্শ দেন যে কি তাদের প্রস্তাব কি 5টি দেশ কানাডা ভারত এবং কি হাঙ্গেরি ফিনল্যান্ড এবং কি বাংলাদেশ থেকে কি আসতে হবে। তাহলে কি করলো এই বছর কি পর তারা কি হাসান ফেরদৌসের কাছ থেকে কি একটা পত্র পান যে কি তাতে ইউনেস্কোর কি ভাষা বিভাগের জোসেফ ফর্ডের সাথে কি যোগাযোগ করতে বলা হয় এবং কি তারা জোসেফের সাথে কি সাক্ষাৎ করলে কি তিনি তাদেরকে ইউনেস্কোর আনা মারিয়ার সাথে কি দেখা করার উপদেশ দেন। তাহলে এই যে আনা মারিয়া এই আনা মারিয়া ঘোষণা কি করলো যে 5টা দেশের প্রস্তাব আনতে হবে, সেগুলো কি কানাডা ভারত হাঙ্গেরি ফিনল্যান্ড এবং কি বাংলাদেশ থেকে তাদের কি জনসমর্থন নিয়ে আসতে হবে। সেই সময় কি বাংলাদেশের শিক্ষামন্ত্রী ছিলেন কে এইচ কে সাদেক এবং কি রফিক এবং সালাম কি করলো এরপর শিক্ষামন্ত্রীর সাথে যোগাযোগ করেন এবং কি কূটনৈতিক পর্যায়ে কি প্রস্তাবটি ইউনেস্কোর আসন্ন অধিবেশনে কি উপস্থাপনের বিষয়ে কি নেয়ার অনুরোধ করা হয়। এবং পরবর্তী থেকে এই জিনিসটা হচ্ছে কত 1999 সালে কত
1999 সালের 9 সেপ্টেম্বর কি ছিল, প্রস্তাবটিকে ইউনেস্কোতে জমা দেওয়ার শেষ দিন ছিল, তখন কি প্রস্তাবটি এসে পৌঁছায়নি। তো সময় দ্রুত বয়ে যাচ্ছিল, তখন কি করলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বিষয়টি অবহিত করা হয়নি, কেননা তিনি তখন কি জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত। পরবর্তীতে কি হচ্ছে দেখো, কাল বিলম্ব না করে কি গেল প্রধানমন্ত্রী আবেদনপত্রটি সই করে কি ফ্যাক্স যোগে পাঠানোর ব্যবস্থা করলেন, এবং তখন মাত্র কি 1 ঘন্টা বাকি ছিল ইউনেস্কোর সদর দপ্তরে আবেদনটি পৌঁছালো, এবং কি 16 নভেম্বর কি হয়েছিল প্রস্তাবটি ইউনেস্কোর কি অধিবেশনে উত্থাপিত হয়, এবং কি কিন্তু কোনো এক অজ্ঞত কারণে কি এই দিন প্রস্তাবটি উত্থাপিত হলো না, পরের দিন কি 17 নভেম্বর। তাহলে এই 17 নভেম্বর 1999 সালে কি এই দিনটাতে প্রস্তাবটা গৃহীত হয়, এবং কি তাহলে 1999 সালে কত 17 নভেম্বর এই প্রস্তাবটা গৃহীত হয়, এবং কি বাংলাকে আন্তর্জাতিক রাষ্ট্রভাষা হিসেবে কি ঘোষণা করা হয়, বা এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। বর্তমানে কি 188টি দেশ কি এই প্রস্তাবের সাথে সমর্থন জানিয়েছিল। এরপর থেকে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 21শে ফেব্রুয়ারিকে। তাহলে এ ছিল আমাদের কি পঞ্চম অধ্যায়ের আলোচনা। এখন দেখো আমরা একটু ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করি, কি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং কি মুক্তিযুদ্ধ। তাহলে দেখো এখানে কি মুক্তিযুদ্ধের কাহিনী আছে, আর এই বিষয়গুলো কি তোমরা সবাই জানো। আমি তোমাদেরকে এই অধ্যায় থেকে কি শুধু ইম্পর্টেন্ট লাইনগুলো একটু দেখাই দিব যে কোনগুলো জিনিস পড়তে হবে। এই যে এখানে তথ্য হচ্ছে কি যে 26শে মার্চ কি গ্রেপ্তার, 26শে মার্চ প্রথম পরে কি গ্রেপ্তার হওয়ার কি পূর্বে তিনি কি করলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন, এবং কি শুরু হয় কি মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাসের কি রক্তক্ষয়ী যুদ্ধ, 30 লক্ষ শহীদের কি 2.5 লক্ষ মানব কি সংগ্রামের বিনিময়ে কত 1971 সালে কত 16 ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তাহলে দেখো, আচ্ছা একটু আজানের বিরতি নিয়ে 1 মিনিট পরে আসছি। তাহলে দেখো
পার্ট 1 হচ্ছে কি যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার কি প্রেক্ষাপট, অর্থাৎ পাকিস্তানকে বৈষম্য এবং কি নিপীড়নমূলক কি শাসনের বিরুদ্ধে কি এই বাঙালি জাতি কি করলো যে তারা একটা স্বাধীনচেতা মনোভাব তৈরি করলো। তারা চাচ্ছিল কি যে তারা এই দীর্ঘ 23 বছরের কি নির্যাতন এবং কি নিপীড়নের একটা অবসান করতে চায়। ফলে তারা কি করলো যে মুক্তিযুদ্ধের মাধ্যমে কি করছিল, তারা 71 সালে কত 16 ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে। এর পূর্বে যখন 1947 সালে কি দেশভাগ হয়, তখন কি পাকিস্তান এবং কি ভারত নামে দুইটা রাষ্ট্র তৈরি হয়। সেখানে কি বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তানের একটা অংশ, অর্থাৎ পূর্ব পাকিস্তান, এবং কি বর্তমানে পাকিস্তান হচ্ছে কি পশ্চিম পাকিস্তান, যেটাকে বলা হচ্ছে কি বর্তমানের পাকিস্তান হিসেবে ধরা হচ্ছে। যখন দেশ ভাগ হয়ে গেল, এই দেশ ভাগের পর কি হচ্ছে, দেখো দেশ ভাগের পর কি হলো যে এই পশ্চিম পাকিস্তানের কি করলো, এই পূর্ব পাকিস্তানের লোকদের উপর কি একটা নিপীড়ন শুরু করলো, নির্যাতন শুরু করলো। তাদেরকে সব ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কি একটা বৈষম্যের তৈরি করেছিল। এই বৈষম্যের ফলে কি হয়েছিল, তৎকালীন যে পূর্ব পাকিস্তানের যে লোকজন ছিল তারা কি করলো, এই বিষয়গুলো উপলব্ধি করে এবং কি তারা এই বিষয়গুলোতে বের হয়ে আসার জন্য কি একটা চেষ্টা চালায় এবং কি তারা একটা প্রতিরোধমূলক একটা ব্যবস্থা তৈরি করে। যার ফলশ্রুতিতে কি হয়েছিল, 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল এবং কি ভাষা আন্দোলন ছিল কি এই 71 সালে মুক্তিযুদ্ধের কি প্রথমে একটা পথ। তার মানে কি ভাষা আন্দোলনটাই কি হচ্ছিল, এই 71 মুক্তিযুদ্ধের একটা পথ নির্দেশক হিসাবে গ্রহণ করেছিল। তাহলে এরপর দেখো কি হচ্ছে,